শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সুবিধা করা গুড ইভিনিং। 5 মিনিট লেট হয়ে গেল, একটু টেকনিক্যাল প্রবলেম চলছিল। না ঠিক আছে, বলছি Audio তার আগে clear পরিচয় আছে? করে দিই, ও অব্রদীপ। হ্যাঁ, ও অব্রদীপ বসু, ঠিক আছে? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? অডিওটা তো আমার এই সাইডে আসছে না। জাস্ট হ্যালো, মিনিট, শুনতে আমি পাচ্ছেন? রিফ্রেশ করে জয়েন করছি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আপনার অডিও শুনতে আসছে। পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বলছি গুড ইভিনিং। পরিচয় করে দিই, ও হচ্ছে অব্রদীপ বসু। হ্যাঁ হ্যাঁ, ও হ্যালো। আমার সাথে কাজ করে। হুম হুম আর হুম। আমি তো আপনাকে পেমেন্টের ব্যাপারটা আজকে বলে দিয়েছি, ও 4 তারিখে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পেমেন্ট করে দেবো। সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো শুরু করার আগে আপনি না হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, আপনি বলুন। না না, আপনি বলে নিন একবার, বলে নিন, তারপর আমি শুরু করছি। আপনি কোর্সে এটা পাঠিয়েছেন, ওখানে ট্যাবলুটার এসকিউএলটা কিন্তু ওখানে নেই, এই যে পেপারে যেটা লিখে পাঠিয়েছেন। আমি ওটা দিয়ে দিই, ট্যাবলেট স্কুলটা না আলাদা পিডিএফ ছিল, হয়তো ওটা চলে গেছে বা হয়তো শেয়ার করা না তখন না, সেই ওটা তো আপনি মুহূর্তে হাতে লিখে দিয়েছেন, হাতে লিখে দিয়েছেন। ইয়েতে। না না, আপনি কোন প্রসপেক্টাসের কথা বলছেন না ইয়েটাতে? হাতে যেটা লিখে দিয়েছিলেন সেটা। হ্যাঁ, হাতে লিখে দিয়েছি, ওটা তাড়াহুড়োতে লেখা ছিল, ট্যাবলো সবকিছুতেই আছে, ওটা আমি জাস্ট লেখা হয়েছিল তাই জন্য। পাওয়ার বি এর পাশে এসকিউএলটা লেখা আছে, ট্যাবলোটা নেই। হ্যাঁ ঠিকই বলেছে, ট্যাবলোটা অ্যাড হয়ে যাবে, পাওয়ার বি এর সাথে সাথেই হয়ে যাবে, একই তো প্রায় ওটা স্ট্রাকচারটা। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস আপনাকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, বলুন। যেটা সেটা হচ্ছে, আমরা দুজন একই জায়গায় কাজ করছি, ঠিক আছে? আপনার ওই ইকোস্পেস আমি তো বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, মানে আমাদের দুজনের মানে দুজন ম্যানেজারের আন্ডারে আছে, কিন্তু দুজন ম্যানেজার দু রকম, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, ঠিক আছে? এবং একজন হচ্ছে কিছুই বোঝে না, এবং আরেকজন হচ্ছে এবার বিয়ন্ড দ্য মানে এক্সপেকটেশন বোঝে, ঠিক আছে? এবার কি হচ্ছে, এরা যে আমাদের যে সিইও বা যাতে যেটা চাই রিকোয়ারমেন্ট লিডস, ঠিক আছে, বি2বি তে, ঠিক আছে, সেখানে এদের কোনো স্ট্র্যাটেজি নেই, এদের স্ট্র্যাটেজিটা কাজ করছে না, ঠিক আছে? আর এআইটিআই চলে আসার পরে এই পারফরমেন্স মার্কেটিং মানে এটাও একটা স্টেকের মধ্যে রয়েছে। সেই জন্যই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা মানে সুইচ করতে যাচ্ছি, যেহেতু এজটা এখনো রয়েছে, ঠিক আছে, বিলো 40 রয়েছে, সেই জন্যই চেঞ্জ করতে চাইছি, বুঝতে পেরেছেন তো? এবার আপনার ওভার টু ইউ। অবরোধ কিছু বলা থাকলে বলতে পারিস, তারপরে দাদা শুরু করবে। না না, তুই তো বলেই দিলি, আমার তো একই জিনিস না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আগে আমি একটু পোর্টালে ওভারভিউ দিয়ে দিই, কারণ যেহেতু দাদা নতুন জয়েন করেছে, পোর্টালটা দিলে সুবিধা কি হবে, কিভাবে কাজ হয় বা কিভাবে মক টেস্ট আসবে সেটা দেখাতে সুবিধা হবে। ওই রোকো একাডেমি ওটা তো পোর্টাল। হ্যাঁ হ্যাঁ, তো দাদাকে আমাদের এখান থেকে একটা মেল গেছিল আমাদের টিমের থেকে, যে একটু চেক করে। হ্যাঁ, ওখানে লগইন আইডি পাশে ছিল, তা আমি এবার দেখিয়ে দিচ্ছি কি সিস্টেম থাকে। তা প্রথমে হচ্ছে লগইন প্রসেস, যেরকম যা থাকে তাতে লগইন আমি করে নিই একবার আমার আইডি দিয়ে। এবার এখানে আপনার কোর্সটা দেখাবে। এবার যেহেতু আপনাদের ফার্স্টে আপনারা লগইন এখানে হয়তো অনেকে করেননি বা কোর্সটাকে রিএনরোল করানো হয়েছে, তাহলে আপনি ডাইরেক্ট চলে যাবেন কোর্সের কাছে। কোর্সে দেখবেন আপনার এখানে এরকম ফাইল থাকবে, যে কি কোর্সে আপনি এক্সেল এর কোর্স এখন যদি চলছে, ফার্স্ট এক্সেল দিয়ে শুরু, এক্সেলটা থাকবে, সাবসিকুয়েন্টলি যখন অ্যাডিশন হবে এখন পাবেন। তো এখানে কন্টিনিউ করবেন, নেক্সট টাইম থেকে ড্যাশবোর্ডে সব চলে আসবে। এটা হচ্ছে আমার আরেকটা ব্যাচের কোর্স। তা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম থাকে। যে কোর্সগুলো লাইভ হয়, মানে যখন এরকম যখন লাইভ চলছে, আমি তো গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ইনকেস হয়তো কেউ হোয়াটসঅ্যাপ থেকে পাচ্ছে না, তাহলে এখানেও আমাদের ইনবিল্ড সিস্টেম থাকে, এপিআই কানেক্টেড থাকে। প্রতিটা লাইভ কখন চলবে, কতক্ষণ পরে জয়েন মিটিং করলে আপনি লাইভে মুভ করে যেতে পারবেন। নেক্সট হচ্ছে
কুইজ থাকে, কুইজটা কি সিস্টেমে থাকে, এটা যেমন টিসিএস এনকিউটি বেস একটু কুইজটা হার্ড লেভেলের, নর্মাল কুইজ থাকে হচ্ছে আমি এখানে তো এরকম অপশন থাকে, অপশন একটা দেখাচ্ছি, যেহেতু এগুলো আমার যেহেতু অ্যাডমিন পোর্টাল, তো এখানে কুইজের অপশন থাকে, কুইজগুলো এখন টাইমের সাথে দিতে হয়, একটা কুইজ 5 মিনিট থাকতে পারে, 10 মিনিট, কুইজের লেভেল ওয়াইজ যেরকম দেবেন আপনার রেজাল্ট এখানে চলে আসবে, আমার কাছেও এখানে ব্যাকএন্ডে চলে আসবে সমস্ত রেজাল্ট। ওকে। আর হচ্ছে ফাইল যেরকম ডাউনলোডের ক্ষেত্রে দেখাচ্ছি, যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে 50 অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন, এটা আপনাদের কোর্সেও থাকবে। পরবর্তীকালে 100 একভাবে থিওরিক্যাল পার্টও থাকবে, কোথায় কোনটা ইউজ করবো, কোন ফর্মুলা। আর হচ্ছে যদি অফিস ডাউনলোডের থাকে, এটা আপনাদের কোর্সে এখনো দেওয়া হয়নি, এটা আমি রাতের দিকে আপলোড করে দেবো। যদি কারোর কাছে 2021 না থাকে, তার ডাইরেক্ট লিঙ্কও দেওয়া আছে, এখান থেকে কপি করে যে কোনো ব্রাউজারে দিলে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে একদম বেসিক টু বেসিক কথা। আগে কি পুরনো অফিসে রিমুভ করে নেব, তারপর হ্যাঁ, পুরোনোটা অবশ্যই রিমুভ করে নেবেন, কারণ যদি পুরোনো না রিমুভ করে এটা অ্যাক্টিভেট করা যায় না, এটা অ্যাক্টিভেট করার একটা অন্য প্রসেস আছে, তো ওটা অ্যাক্টিভেট হয় না তখন। পুরোনোটা অবশ্যই রিমুভ করে নেবেন, এটা এই মুহূর্তে না করলেও হবে, আপনি 3-4-5টা ক্লাসের পরও করতে পারেন, যখন আমি 365-এ যাব তখন করাটা বেটার। এই হয়ে গেল বেসিক। তো ক্লাস আমি একটা শুরু করছি, হয়তো আপনারা প্রত্যেকেই কর্পোরেটে আছেন, এক্সেল কম বেশি সবাই জানে, তা আমি শুরু করছি একদম বেসিক থেকে, কারণ যে ইন্ডাস্ট্রিতে আমি আছি তার রিকোয়ারমেন্ট একটু ডেপথ টাইপের, তারা কাজের থেকে বেশি কোয়ারি রিলেটেড বেশি চলে যায়, যখন ইন্টারভিউ প্রসেস যায় খুঁটিনাটি জিনিস বেশি আসে। তো আমি শুরু করছি এক্সেলের। আর কোনো প্রশ্ন থাকে বলুন, যদি কোনো। না, আপনি শুরু করুন। শুরু করুন। আমাদের ডেটা অ্যানালিসিসের, হ্যাঁ বলুন বলে দেবেন কোনটা। আমাদের এটা না, আমি এই ক্যানভাটা আমি পারচেসই করে নিয়েছি, কারণ এখন যেটা আগে হতো না, আগে হতো কি এই জিনিসটা থাকতো না, এখন এটা আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করে দেবো, ডাউনলোড করে এই ভিডিও ফাইলের নিচেই দিয়ে দেবো, তাহলে কি এই জিনিসটা আপনি যা লিখছি সেটা আপনি রেফারেন্স হিসেবে পেয়ে যাবেন, আপনাকে ভিডিওটা খুঁজতে হবে না, পজ করতে হবে না, এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন, যেটা আগে আমার কাছে ছিল না, আমি এটা করে নিয়েছি। আমাদের ডেটা অ্যানালিসিস ফিল্ডে টুল হচ্ছে মেনলি 3 রকম টুল কাজ করে। এক হচ্ছে ডেটা গ্যাদারিং টুল, শর্টে লিখছি, গ্যাদারিং টুল হচ্ছে যেটা আমরা এসকিউএল বলি। এসকিউএল এর 3টে পার্ট আছে, আমি একটু ওভারভিউ দিয়ে দিই, তারপরে মেইন পয়েন্টে যাচ্ছি। এসকিউএল এর 3টে পার্ট হচ্ছে, একটা হচ্ছে মাই এসকিউএল, একটা হচ্ছে এসকিউএল মাইক্রোসফট এসকিউএল স্টুডিও, আর একটা হচ্ছে এসকিউএল লাইট। এই 3টে হচ্ছে সবচেয়ে বেশি কমন, তার মধ্যে মেন কমন হচ্ছে কারণ এর মার্কেট শেয়ার এখনো পর্যন্ত 75% ওয়ার্ল্ড ওয়াইডে। এবার হতে পারে যে আমি কি এই 3টেই শিখবো, এই 3টের মধ্যে 98% হচ্ছে কমন থাকে, আর 2% একটু আলাদা জিনিস থাকে, 2%টা শিখলেই হবে, আলটিমেট সবকিছু আমি করাবো, কিন্তু মেইন ফোকাস হয় মাইএসকিউএল এ, বাকি যে ডিফারেন্সিয়ালটা আমি তো এখানে করাবো। ডেটা গ্যাদারিং হলো, দেন হচ্ছে ডেটা অ্যানালিসিস করা। অ্যানালিসিসের আবার 2টো পার্ট চলে আসে, একটা কি, একটা হচ্ছে কনভেনশনাল মেথড। কনভেনশনাল মেথড বলতে যেটা আমরা ইউজ করছি, বা আজকের যেটা ক্লাস এক্সেল বা গুগল শিট, যেটা আমাদের এখন পপুলার ক্লাউডে, এই দুটো আমাদের কনভেনশনাল পার্ট। এই যে এই পার্টটা যেটা, সেই পার্টটা হচ্ছে আমাদের মডার্ন অ্যাপ্রোচ। মডার্ন অ্যাপ্রোচ কি, এক হচ্ছে পাওয়ার বিআই, একটু মাইকটা মিউট করে নেবেন, তাহলে না অডিওটা প্রপার আসছে না। পাওয়ার বিআই, দেন ট্যাবলু, নতুন যেটা পপুলার হতে শুরু করেছে সেটা যে গুগল লুকার স্টুডিও, এটা হচ্ছে টোটালি ক্লাউড বেসড, এর জন্য কোনো ইনস্টলেশন দরকার পড়ে না। আরও আমাদের কিছু কিছু টুল আছে যেগুলো অত দরকার নেই, সেটা হচ্ছে কোম্পানি স্পেসিফিক ইউজ করে, মেইন আমাদের 3টে। আরও যদি হার্ড ইউজ হয় সেটা পাইথন, আমি পাইথনকে কখনোই প্রায়োরিটি করি না অ্যাজ পার কলকাতা মার্কেট ওয়াইজ, আমাদের মেইন হচ্ছে এতটা পর্যন্ত শিখলেই হবে। ট্যাবলু, লুকা স্টুডিও তো ওখানে করে দেবো, যে ট্যাবলু পারবে সে লুকা স্টুডিও ধরতে বেশি সময় লাগবে না, একসাথে করলেই হয়ে যাবে। এবার আসি আমরা এক্সেলের ক্ষেত্রে, এক্সেলে কি শিখতে হবে এবং কোথায় আমাদের এক্সট্রা জিনিসটা জানতে হবে।
ফার্স্টে জানি এক্সেল কি। ইউজুয়ালি একটা ডেটা অ্যানালিসিসের ইন্টারভিউতে দু রকম ইন্টারভিউ হয়, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেশিন টেস্ট, এমটি যাকে আমরা শর্টে বলি, আর হচ্ছে এটা ভার্বালি হয়, সিচুয়েশন বেসড কোশ্চেন। ভার্বাল ইন্টারভিউতে কি হচ্ছে, ভার্বাল ইন্টারভিউতে জিজ্ঞেস করবে ভেরিয়াস টাইপসের টুল রিলেটেড কোশ্চেন, যে কি 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 জানো, এই সিনটেক্স হলে কি হতো, ওই রকম কাজ যদি আমার কাছে আসে কোন টুলটা আগে ইউজ করবে, হচ্ছে ভার্বাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউতে এমটিতে ইউজুয়ালি ইউজ করতে হবে এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই ইউজ করতে দিলেও ড্যাশবোর্ড কোনোদিন বানাতে দেয় না, কারণ ইট ইজ টু টাইম টেকিং। হয়তো ড্যাক্স ফর্মুলা ম্যাক্সিমাম করতে দেয়, কারণ ড্যাক্সটা একটু টাফ আছে, ড্যাক্সটা করতে বাট রেয়ার, এই দুটোতেই ছেড়ে দেয়। নেক্সট ভার্বাল ইন্টারভিউ তো সেই সেম জিনিস, ভার্বাল ইন্টারভিউতে এসকিউএল, ওই ড্যাক্সের কোশ্চেন, না হলে এক্সেল তো সব জায়গায় আছে। এক্সেল হচ্ছে মেন দেবতা আমাদের ওয়ার্ল্ডের, যেহেতু ক্লায়েন্ট, আমরা যেহেতু আইটিকে এক্সপোর্ট করি ইন্ডিয়া থেকে সমস্ত দেশে, সেই জন্য আমাদের মেন যত ক্লায়েন্ট আছে আমেরিকান বা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, সমস্ত কাজ হয় আমাদের 75% এক্সেল বেসিসে। যত টুলই আজ আসুক আজ পর্যন্ত তাই, কারণ যে এক্সেলে যখন আমরা ফাইলে কাজ করব সবার কাছে প্রথম কথা এটা কমন বেসিক একটা অ্যাপ্রোচ আছে, সে বুঝতে পারে। এবার যখন আমাদের কোনো রিকোয়ারমেন্ট বেসিস হবে তখন আমাদের অ্যাজ পার ক্লায়েন্ট যদি বলে আমরা কোনো ভিজুয়ালাইজেশন টুল ইউজ করবো, যাকে ভিজ টুল বলি, বা এসকিউএল যদি লার্জেস্ট ক্লায়েন্ট এসে যায়, যেমন আমাদের ইন্ডিয়াতে ইউনিকর্ন যেসব ক্লায়েন্ট আছে, যেরকম হচ্ছে কুইক কমার্স যাকে বলছে, সেগুলো হচ্ছে লার্জেস্ট ক্লায়েন্ট, কারণ তাদের ডেটা হচ্ছে মাইনিং ডেটা, সমস্ত ডেটাই হচ্ছে অল টাইম মাইনিং হচ্ছে, তখন আমাদের ডেটাবেস ওরিয়েন্টেড কাজ করতে, তখন আমাদের আর এক্সেলে অতটা বেশি পারফরমেন্স চলে না, এসকিউএল প্লাস ভিজুয়ালাইজেশন টুল, এই হলো আমাদের অ্যাপ্রোচ, আমরা কি শিখবো এবং কোথায় কোথায় কি দরকার। এবার হচ্ছে একদম শুরু এক্সেল থেকে। এক্সেল কি, নাইনটিন এইটিসতে প্রথম এক্সেলে একটা ভার্সন আসে যেটা পাবলিক করা হয় না। সেই এক্সেলের ভার্সনটা যাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছিল তার নাম ছিল আইবিএম লোটাস। এই লোটাসের কাজ ছিল একটা স্প্রেডশিট মেনটেন করা। এই স্প্রেডশিট কি, ছোটবেলায় আমরা মাধ্যমিকে গ্রাফ পেপার পড়েছি, গ্রাফ পেপারে এরকম কিছু কিছু কলম রোয়ের মতো বক্স থাকে, তার মাঝখানে আমরা বিভিন্ন গ্রাফিক্যাল ভাবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করি বেসড অন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সেম জিনিসটাই ডিজিটাল ফরম্যাটে আসলো আমাদের কাছে, যা আমরা নাম দিলাম কলম আর রো। এবং রো কলমের যে ইন্টারসেকশন পয়েন্ট, ইন্টারসেকশন যে পয়েন্টটা, তাকে আমরা বলতে শুরু করলাম সেল। এই সেল কি, যদি আমরা হিউম্যান নেচারে দেখি, আমাদেরও বডি পার্টের মধ্যে এরকম সেলুলয়েডের পার্ট থাকে, যেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে সেলুলয়েড, নর্মালি হচ্ছে সেল, যেখানে বিভিন্ন রকম কি বলে বিভিন্ন রকম জিনিসপত্র, যেটা বায়োলজিক্যাল স্টুডেন্টরা ভালো বলতে পারে, সেরকম থাকে। সেম জিনিস আমাদের এক্সেলের ক্ষেত্রেও আছে, সেম জিনিস পাওয়ার কোয়ারিতেও আছে। কিন্তু দরকার পড়লো কেন? কারণ মানুষ হাতে লেখা এক টাইমে পর্যন্ত শেষ হয়ে যায়, হাতে লিখতে পারবে না, ডেটা দিনের পর দিন বাড়ছে সমস্ত, সেই জন্য স্প্রেডশিট আসলো। প্রথম দিকে স্প্রেডশিট ছিল শুধু ডেটাকে হ্যান্ডেল করার জন্য, মানে ডেটাকে সেভ করার জন্য, কিন্তু এই ডেটা সময়ের সাথে সাথে আমাদের রিকোয়ারমেন্ট বাড়তে শুরু করলো, বিভিন্ন রকম যেরকম আমাদের ম্যাথামেটিক্যাল অ্যানালিটিক্যাল টুল জিনিসগুলো আসতে শুরু করলো, তখন আমরা করলাম একটা অ্যাপ্রোচ আনলাম যাকে বলা হলো অপারেটর ক্যালকুলেশন। কিন্তু এই জিনিস তো কোথাও নেই অপারেটর ক্যালকুলেশন। অপারেটর ক্যালকুলেশনকে আজকের মডার্ন নাম বলা হয় ফাংশন। কিন্তু ফাংশনকে অনেকে ফর্মুলা কেন বলে? ফর্মুলার ফাংশনের ডিফারেন্স কি? ফর্মুলা ফাংশনের ডিফারেন্স কি? আগে আমরা জানি ফর্মুলা ফাংশন, দেন তো রো কলম এসব আছে। আমরা বাড়ির থেকে সকালে বেরাচ্ছি, এই আমাদের স্টেশন, এই এতটা জার্নি
হয়তো আমার লাগছে 5 মিনিট। এই 5 মিনিট টাইম প্রতিদিন যাচ্ছি, কি করছে, যেদিনকে আমাদের ওয়ার্কিং ডে আছে প্রত্যেক দিন আমরা 5 মিনিট এতটা পর্যন্ত যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, কখন আমরা ঘুরে উল্টো রাস্তা দিয়ে নিশ্চয়ই যাচ্ছি না, এটা আমাদের স্ট্রেট লাইন যাচ্ছি, কারণ আমরা ইউজ টু, এটা আমাদের হ্যাবিট। যখন আমাদের কাছে কিছু হ্যাবিট হয়ে যায়, যেটা আমরা একটাই কাজ করি, একটা শুরু করলাম একটাতে এন্ড করলাম, এরপরে সেই জিনিসটা আর নতুন করে তৈরি হবে না বা এই জিনিসটা বাড়বে না, তাকে আমরা ফাংশন বলি। উদাহরণ, ইলেকট্রিক্যাল সুইচ। সুইচ প্লাস হচ্ছে কারেন্ট পজিটিভে যাচ্ছে, মাইনাস হচ্ছে ডিসকানেকশন হচ্ছে, লাইট পাখা সব বন্ধ হয়ে যাচ্ছে। এই সুইচটার পার্টিকুলার কোনো আলাদা ফাংশন নেই যে কারেন্টের স্পিডকে কমাতে পারে, অ্যাম্পলিফাই করতে পারে বা কমিয়ে দিতে পারে, বা অন্যান্য কিছু মিটারে কিছু সিস্টেম চেঞ্জ করতে পারে, কিচ্ছু পারে না। ও শুধু একটাই পারে, ইদার পজিটিভ অর নেগেটিভ। যখন কোনো জিনিস একটাই কাজ করতে পারে তাকে আমরা ফাংশন বলি। সেম অ্যাজ আমরা খুব ইউজ করি সাম, অ্যাভারেজ, ম্যাক্স। এর একটাই কাজ, এ হচ্ছে অ্যাডিশন, এ হচ্ছে অ্যাভারেজ আউট করা, যা থাকবে ডিভাইড করে দেওয়া, ম্যাক্স হচ্ছে সর্বোচ্চটাকে বের করা। এই তো গেলে সরলীকরণ পদ্ধতি, একদম সহজ সরল কাজ, কিন্তু সহজ সরলের সাথে সাথেও কঠিন আসে। যেমন সাম যখন করছি কোনো কিছু, সামের সাথে সাথেও দেখা গেল যে আমি সবাইকে তো যোগ করতে চাইছি না, আমার গ্রুপে 5 জন আছে, এই 5 জনের মধ্যে 2জন ব্যাংকার, এরা ব্যাংকে চাকরি করে, আর আরো 2জন হচ্ছে আইটিতে কাজ করে, একজন টিচার। আমি কি চাইছি, শুধু ব্যাংকারদের যে স্যালারি আছে যোগ করতে। তাহলে এর মধ্যে আমাদের কি হলো, ফিল্টার করতে শুরু হলো। ফিল্টার করতে হবে, আমরা ডাইরেক্ট সবার যোগ করতে পারবো না। যখনই কোনো কিছু আমাকে লজিক্যাল বলবে, যখন ওকে ফিল্টার করতে দেবে, লাইক আমার সেলস ফানেল ফিল্টার করতে দিচ্ছে, তার মানে একটা লজিক তো আছে। কিছু কল আমার কোল্ড কল হবে, কিছু আমার হট কল হবে, কিছু হচ্ছে নট রেসপন্ডিং হবে, মানে লজিক। এই লজিককে এক্সেল আবার কি বললো, যে লজিক তো ঠিক আছে, কিন্তু লজিককে আমরা বাংলায় যদি বলি যদি, ইংলিশে তাকে বলা হয় ইফ। ইংলিশে বলা হয় ইফ। ইফ কথার অর্থ হলে যদি, মানে একটা কিছু কোশ্চেন চিহ্ন আসছে, তাহলে এই ইফ আরো কারোর সাথে জুড়ে একটা লজিক্যাল সামেশন করা যায়, যাকে আমরা বলা হয় সাম ইফ। তাহলে সাম একটা নিজস্ব সত্তা আছে যে করতে পারে অ্যাডিশন, ইফের একটা সত্তা আছে যে হচ্ছে লজিক্যাল। যখন 2জন একসাথে কাজ করছে, মানে এও একটা ফাংশন এফএক্স, এও একটা ফাংশন, তখন আমাদের কাছে তৈরি হলো ফর্মুলা। ছোটবেলায় আমরা কম বেশি হয়তো বা না দেখে থাকলে পরে ইউটিউবে দেখি শক্তিমান। শক্তিমানে কি হয়, প্রত্যেককে ওকে বিভিন্ন রকম পাওয়ার দিচ্ছে, তখনও শক্তিমানে তৈরি হচ্ছে, মানে ট্রান্সফর্ম হচ্ছে। তাহলে পাওয়ার গুলো আমার কাছে ফাংশন, এ হচ্ছে আমার কাছে ফর্মুলা। এই হলো এক্সেল এর মেন কোর সিস্টেম। এর বাইরে এক্সেল কিছু নেই। এর বাইরে যা আছে সে হচ্ছে আমার লার্নিং কতটা ডেপথ এবং কত কমপ্লেক্স আমি জিনিসটাকে অ্যানালিসিস করতে পারবো বা কত তাড়াতাড়ি সলভ করতে পারবো, এ হচ্ছে মেইন ধাঁচা। এবার প্রশ্ন আসে, যদি আমরা আইটি এমএনসি লেভেলে যাই, এমএনসিতে যখন আমাদের আবার এপ্রিলে ইন্টারভিউ আসে, ওরা আগের বার যেমন আইবিএম এর একটা হয়েছিল, সেরকম যদি আবার এবছর আসবে অবশ্যই আমিও শেয়ার করবো। ওরা করে কি সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন দেয়। সিচুয়েশন কোশ্চেন হচ্ছে যে এক্সেলের 2007-এ যে ফাইলটা ওপেন হতো, বা 2007-এ ভার্সনের যে ফাইলটা তৈরি করেছিলাম, সেই ফাইলটা 2021 ভার্সনে যখন আমরা ওপেন করব, সেই ফাইলটার এই ফাইলটার ভার্সন কন্ট্রোল কি এক হবে? জিনিসটা হয়তো নতুন, কিন্তু কিছুই আলাদা না। ভার্সন কন্ট্রোল কিছুই না। ভার্সন কন্ট্রোল হচ্ছে, আমার বয়স ছিল 10 বছর, তখন আমি ছিলাম 5 ফুট 5, আজ আমার বয়স 31 বছর, আমার এখন হাইট 5 ফুট 11। তাহলে কি একটা ট্রানজিশন হয়েছে, একটা ট্র্যাজেক্টরি হয়েছে। এইটাই হচ্ছে যে কোনো টুলের ক্ষেত্রে, বি স্পেসিফিক এক্সেলের ক্ষেত্রে এটি একটি ভার্সন কন্ট্রোল।
যে 2007-এ যে কাজটা হয়েছে 2021-এ দুটো ফাইলের ভার্সন আলাদা, তখন ইউজ করা হতো এক্সেল, এখন ইউজ করা হয় এক্সেল এস এক্সটেনশন। দুটোর মধ্যে এক্সটেনশনের ডিফারেন্স, এই এসটা অ্যাডিশন হয়েছে। এখানে তৈরি হয়েছে আরো মডার্ন ফর্মুলা, মডার্ন আউটলুক, মডার্ন ডিজাইন এসেছে। 2007-এ শুধু ভি লুকআপ আর এইচ লুকআপ চলতো, আজকের দিনে এক্স লুকআপ, ইন্ডেক্স ম্যাচ এসব কাজ করে। মডার্ন পাইভট, পাওয়ার কোয়েরি এসেছে, তখন পাওয়ার কোয়েরি আসেনি। পাইভট টেবিল সদ্য সদ্য এসেছে, অত ভালো কাজ করতো না। তাহলে এইকেই বলা হয় ভার্সন কন্ট্রোল। তাহলে ইন্টারভিউ এর ক্ষেত্রে বা জব ডেসক্রিপশনের ক্ষেত্রে অনেক সময় কমপ্লেক্স টু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ অনেক কিছু লেখে টু ম্যানিপুলেট স্টুডেন্ট, কিন্তু আমরা যদি সহজভাবে সেটা পড়তে পারি, আমরা যেটা এখানে শিখছি সেটাই এখানে লেখা থাকে। ভার্সন কন্ট্রোল মানে হচ্ছে জাস্ট এক্সটেনশন চেঞ্জ, মানে MP4 থেকে যেমন ওয়েব ফরম্যাট হয়, AAC ফরম্যাট হয়, সেরকম গানের ক্ষেত্রে যেরকম হয় সেরকম। তাহলে এক্সেল কাজ কি করে করে? এক্সেল কাজ করে এক্সেল ইঞ্জিন সিস্টেমে। এক্সেল ইঞ্জিন কি, এটা কোথায় দেখা যায়? তো দেখা যায় না। এ হচ্ছে কোর স্ট্রাকচার, এ ফর্মুলা, ফরম্যাট, ফাইল হ্যান্ডেলিং, কোয়েরি, ফাইলকে সেভ করা, সব কিছুই মেনটেন করছে। কোনো কোনো সিস্টেমে দেখা যায় হয়তো 2016-র এক্সেল ইউজ করছে, আজও আছে, প্রচুর কোম্পানি ইউজ করে 2016-র এক্সেল। সে কোনো একটা বড় ফাইল ওপেন করলো, তাকে কোনো কনসালটেন্ট কোম্পানি পাঠিয়েছে, সেই এক্সেলটা যেই ওপেন হলো একটা উইন্ডোজে পপ আপ শো করলো, এরর মেমোরি আউট। মেমোরি আউট হলো আর ফাইলও ক্লোজ হয়ে গেল, এক্সেলটা ক্র্যাশ করে গেল। এই মেমোরি আউট কি? প্রত্যেকটি ইঞ্জিন, কেন আমরা শিখছি, আমরা কোনো ডেভেলপার না, কিন্তু একজন ডেটা অ্যানালিস্টকে মায়না তখনই দেবে, হাই স্যালারি তখনই দেয় যখন সে এরর হ্যান্ডেলিং করতে সবচেয়ে বেস্ট পারে। যেরকম এসএপি বলে টুলে যেরকম অ্যাকাউন্টস পেবেল, অ্যাকাউন্ট রিসিভেবল পোস্টে কত দেয়, 25 থেকে 35 দিচ্ছে, কিন্তু এসএপি কনসালটেন্টের স্যালারি লেখে চলে যায়, কারণ কনসালটেন্ট কোডটা তৈরি করে, কারণ ওর কাছে নলেজ আছে, এররটা যেই মাত্র শো করবো ও এররটা সলভ করতে পারে। তার জন্য একজন সিনিয়র ডেটা অ্যানালিস্টের কাজই হবে, যখন সে জুনিয়র বা মিডিয়াম পজিশন থেকে যাবে, এররকে কত ভালো হ্যান্ডেল করতে পারছে। এরর তো আসবেই যে কোনো প্রসেসে। তাহলে মেমোরি আউট কি জিনিস? মেমোরি আউট হচ্ছে আমার কাছে যে ফাইলটা ছিল এক্সিকিউশনের টাইমে, সেই ফাইল ইদার ভার্সন কন্ট্রোলটাকে আটকে গেছে, পুরনো ভার্সন বা মডার্ন ভার্সন পুরনোতে খোলা হয়েছে, ইদার ফাইল হেভি ফাইল ওল্ড এক্সেলের জন্য সেটা ক্র্যাশ করে গেছে, বা ভিবিএ ইনভলভ হয়েছে, ভিবিএ লোড রাখতে পারেনি, ভিবিএ যে এক্সিকিউট হয়েছে ভিবিএ লোড মেনটেন করতে পারেনি, সিস্টেম ক্র্যাশ হয়েছে। এই তিনটের জন্য মোস্ট অফ ক্ষেত্রে আমরা দেখি যে মেমোরি আউট বলে একটি এরর আসে। ইউটিউব বা গুগলে খুঁজলে প্রচুর এর পোস্ট আছে, এক্সেল মেমোরি আউট সলভ, এক্সেল মেমোরি আউট হোয়াই হ্যাপেন, দ্যাটস এ মেমোরি আউট প্রবলেম। এই হয়ে গেল বেসিক এক্সেলের কাজ, এইভাবে এক্সেল শুরু হয়। এবার আমরা শিখবো এক্সেল, একটা ওপেন করব, একদম জেনারেল ভাবে এক্সেলটা শিখবো, কারণ আমরা বেসিক ফাউন্ডেশন যত বেটার হবে তত আমাদের পরের দিকে অত অসুবিধা হবে না। আমি ইউজ করছি এক্সেল 365, আর আপনারা যে লিঙ্কটা দিয়েছে 2021, 365 2021-এর মধ্যেই পার্থক্য সামান্য, শুধু এটা হচ্ছে এটা একটা পারচেস ভার্সন, 365 অফিসিয়ালি কোথাও পাওয়া যায় না, এটাকে পারচেসই করতে হয়। 2021 বিভিন্ন পাইরেটেড ভাবেও এটাকে অ্যাক্টিভ করানো যায়, এটাই হচ্ছে পার্থক্য। সামান্য কিছু জিনিসপত্রে থাকে, সেগুলো অত এফেক্ট পড়ে না। শুধু এখানে লেখা থাকবে উইন্ডোজের ক্ষেত্রে এই পাশ থেকে, এখানে তো ম্যাকে দেখা যায় না, এখানে অ্যাবাউট এক্সেল যেখানে আছে সেখানে লেখা থাকবে 2024, আমারটা লেখা আছে যে 365, ওখানে থাকবে 2021। এটা অনেকে কনফিউশন হয়, তাই আমি বলে দিলাম। এই যে আমার রো, সরি কলম, এইটা আমার কাছে রো, ইন্টারসেকশন হলো সেলে। তাহলে এই যে প্রতিটা সেলকে এক্সেল কি করে আইডেন্টিফাই করে? এক্সেল সেলকে আইডেন্টিফাই করে সেল অ্যাড্রেস দিয়ে।
এই যে আমি যেখানে ইকুয়াস টু নিচ্ছি, এটা কি দেখাচ্ছে? C6। তাহলে C6 কেন শুরু হলো? এটা তো 6Cও হতে পারতো। এটা শুরু হওয়ার কারণ এক্সেল অলওয়েজ কলমকে প্রায়োরিটাইজ করে, আগে কলম থাকবে দেন রো থাকবে। এই সিস্টেমে এক্সেল এত বছর ধরে কাজ করছে, সেই জন্য প্রতিটা সেলকে অ্যাড্রেস করেছে এক্সেল, আগে কলম দেন হচ্ছে রো অ্যাড্রেস। যদি আমাকে কালকের দিনে আমার ম্যানেজার বা যে কেউ এসে বলে A22 সেলে চলে যাও, আমি কি ম্যানুয়ালি খুঁজবো? আমি যাব সেলের সেল ফাইন্ডার বা সেল অ্যাড্রেসে A22, অটোমেটিক্যালি A22তে আমার মুভ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা সেলের রেজিস্ট্রি করে রেখেছে এক্সেল, যে কোথায় কোন সেল কোন পজিশনে থাকতে পারে। সেই জন্য অ্যাড্রেসে বা লুকআপে যখনই দিচ্ছি তখনই আমার কাছে সেই ফাইল ওপেন হয়ে যাচ্ছে, মানে সেই সেলে মুভ হয়ে যাচ্ছে। এবার একটা শর্ট ডেটা নিই, কারণ আমরা লং ডেটাটাকে শর্ট ডেটা যত বুঝবো তত আমরা ভালো বুঝতে পারবো। হচ্ছে অ্যাকাউন্টিং ডেটা, ডেইলিতে আমরা জিনিসপত্র কিনি, মাত্র লিখছি বেসিক প্রাইস, প্রাইস কত 4, এখানে দিয়ে দিলাম CGST SGST টোটাল। এই জিনিসটা হচ্ছে ফুড আইটেম, ফুড আইটেমে আমরা জানি 5% GST অ্যাপ্লিকেবল। 1000 রুপে 5% যখন আমাকে ইউজ করতে দেবে, আমি কি করব? ইন্টু 5% ডাইরেক্ট ইউজ করলাম। আমার কাজ হবে জাস্ট পেস্ট করে দাও। কিন্তু কি দেখতে পেলাম, প্রথমবার 50 আসলে SGST শুড বি দ্য সেম, SGST সমান হওয়ার কথা। আমার কি করে একটা ক্যালকুলেশন এরর হয়ে গেল, একটা সেল আমার রাইট হ্যান্ডে সরে গেছে, রাইট সাইডে সরে গেছে, মুভ হয়ে গেছে লেফটে। আসল সেলটা থাকার কথা ছিল আমার D7-এ, যেটা আমার ব্লু ভাবে হাইলাইট হয়েছে। কিন্তু আমার তো কোনো দোষ নেই, আমি তো কপি পেস্টই করেছিলাম, এক জায়গায় কেন থাকলো না? এর থেকে সে এক্সেল বলা হয় রেফারেন্স। রেফারেন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ফর্মুলা ডেটা সেট বানাবো বা ড্যাশবোর্ড বানাবো, একটা মাইক্রো রেফারেন্সে ভুলে পুরো ড্যাশবোর্ডে এনে এরর চলে আসতে পারে। রেফারেন্স কি? ধরছি একটা লোহার পিলার, এর সাথে একটা জাহাজ আটকে রাখা আছে, বন্দরে জাহাজ আছে, এটা ধরলাম অ্যাঙ্কার। এই সাথে দড়ি দিয়ে জাহাজটাকে আটকে রাখা হয়েছে। এবার আমাদের জেনারেল বুদ্ধি বা নেচার ওয়েস কি বলে, যতই ঝড়ঝাপটা আসুক এখান থেকে কোনোটাই মুভ হবে না, এটা সামান্য কাঁপতেও পারে, এটা যেখানে ছিল সেখানেই থাকবে। তার মানে এই যে পজিশনটা, এটা হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে গেছে বা কংক্রিট পজিশনে চলে এসেছে। সেম ওয়াইজ আমি যখন ইকুয়ালস টু দিয়ে একটা ফর্মুলা লিখলাম, ফর্মুলাটাকে কপি করলাম, তাহলে ফর্মুলাটাও উচিত ছিল যে সেম ভাবে যেভাবে আমরা ইকুয়ালস টু দিয়ে যেখান থেকে আমরা ইউজ করেছি, যার সাথে D7 ইন্টু যেখান থেকে হয়েছে সেটাই থাকা উচিত ছিল। কেন মুভ হলো? কারণ এ যেরকম স্ট্যাগনেন্ট পজিশনে আছে মাটির সাথে, আমরা যে সেল অ্যাড্রেসটাকে নিয়েছি D7, একে পজিশনটাকে আমরা স্ট্যাগনেন্ট বা স্টেবল করতে পারিনি, সেই জন্য মুভ হয়ে গেছে। কিন্তু স্টেবল করার জন্য এক্সেল একটা উপায় দিয়েছে। এক্সেল দিয়েছে প্রতিটা জিনিসকে স্টেবল করার জন্য ডলার লাগিয়ে দাও, বাংলা কথা পয়সা খাইয়ে দাও। তো ওকে পয়সা খাইয়ে দিলাম, একে পয়সা খাইয়ে দিলাম, স্টেবল হয়ে গেল। যে মুহূর্তে আমি এটাকে করলাম, এইটার পাশাপাশি আমার কখনোই আর মুভ হবে না। থিওরিটিক্যাল হলো, প্র্যাকটিক্যালে করে দেখি। D7 প্রেস F4, দুদিকে আমার ডলার সাইন হলো, কপি পেস্ট, আমার D7 লক হয়ে গেল। এই যে বোথ সাইড আমার লক হয়ে গেল, মানে আমার কলম লক হলো, আমার রো লক হলো।
একে এক্সেলের পরিভাষায় বলা হয় অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট কথার অর্থ হচ্ছে যে একদম পাকাপাকি, এটা ঠিক মানে একদম কংক্রিট বলা, তাহলে এটা কংক্রিট হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাবসোলিউট রেফারেন্স। কিন্তু সবসময় কি আমরা সবকিছু ফ্রিজ করে দেব? সব এরকম তো হতেই পারে যে আমার এই জিনিসটার নিচে 2000 লিখলাম, আমি এইটাকে পেস্ট করার জন্য উপর থেকে পেস্ট করলাম, আমার সেম জিনিস এর সাথে ক্যালকুলেট হচ্ছে, হওয়া উচিত না। তখন হওয়া কি উচিত? আমার ডিটা তো সবসময় কমন, এই কলমটা তো কমন, এটাতে তো আমার প্রাইস থাকছে, আমার কোনটা মুভমেন্ট হওয়া দরকার? 7 to 8 মুভমেন্ট হওয়া দরকার, মানে 7 থেকে 8 রোটা ডাইনামিক হওয়া দরকার। কিন্তু কি হচ্ছে, আমার ডাইনামিকের জায়গায় সব হয়ে গেছে কংক্রিট হয়ে গেছে। কোনো জিনিসকে ডাইনামিক করতে গেলে তার পাশ থেকে ডলার সাইন সরিয়ে দিতে হবে। যে মুহূর্তে ডলার সাইন সরিয়ে দিলাম, এটা রিপ্রেজেন্ট করছে কি, ডি আমার লক, মানে ডি আমার ফ্রিজ হয়েছে, 7 আমার আনফ্রিজ আছে। সেম পেস্ট কি হলো 2000 ইন্টু 5%। তাহলে এটাকে যদি কপি করে রাইটে দিই, তাহলে কি থাকলো, সেম জিনিস, আমার এই পার্টটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, 8 আমার ডাইনামিক আছে, চেক করার জন্য 3150। তাহলে যখন আমরা কোনো রোকে D7 এর স্টার্টিংটাকে ফ্রিজ করলাম, মানে কলম ফ্রিজ, রো আনফ্রিজ, অথবা ডি মানে কলম আনফ্রিজ রো ফ্রিজ, এইরকম যখন ডুয়েল পার্সোনালিটি আছে এর মধ্যে, তখন আমরা ওকে বলবো রিলেটিভ রেফারেন্স। এই হলো আমার রিলেটিভ রেফারেন্স। তাহলে 3 রকম রেফারেন্স হয় ইউজুয়ালি, প্র্যাকটিক্যালি 2 রকম, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভের আবার 2 রকম নেচার আছে, একটা হচ্ছে কলম ফ্রিজ অথবা রো ফ্রিজ। এবার এর একটা সিকোয়েন্স অর্ডার আছে, সিকোয়েন্স অর্ডারটা যদি আমি শিখে ফেলতে পারি কিবোর্ড দিয়ে, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যত কিবোর্ড ওরিয়েন্টেড হব রেদার মাউস ওরিয়েন্টেড, তত আমরা ফাস্ট কাজ করতে পারবো। আমার মাউস এবং কোনো কিছুতে ক্লিক করার দরকার পড়বে না, যে কোনো টুলই বানানো হয়েছে কিবোর্ড থেকে ইউজ করার জন্য। তাহলে প্রথমে চেঞ্জ করতে গেলে F2 মানে হচ্ছে এডিট, টোটালটাকে সিলেক্ট করে নিলাম, বা আমি ডলারটাকে সরিয়ে দিলাম, এবার টোটালটাকে সিলেক্ট করলাম, শিফট দিয়ে নেভিগেশন কি দিয়ে সিলেক্ট হলো। প্রথমে আমি করব অ্যাবসোলিউট রেফারেন্স, প্রেস F4। ফার্স্টে আমার যখনই ফার্স্ট টাইম করবো অ্যাবসোলিউট রেফারেন্স, দেন প্রেস করছি, কি হচ্ছে, কলম আনফ্রিজ রো, কলম আনফ্রিজ রো ফ্রিজ, দেন প্রেস করছি, কি হচ্ছে, কলম ফ্রিজ রো আনফ্রিজ, দেন F4 প্রেস করছি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যা ছিল তাতেই চলে আসলো। একে বলা হয় সার্কুলার রেফারেন্স। এই জিনিসটা কোনো মুখস্থ বা কিছু করার নেই, এটা জাস্ট ফর প্র্যাকটিস। শুরু হলো D7 থেকে, আমি কি করলাম, F4 প্রেস করলাম, কি হলো, লক হয়ে গেল। আবার F4 প্রেস করলাম, ডি আনফ্রিজ হয়ে গেল, রো লক হয়ে গেল। আবার F4 প্রেস করলাম, ডি লক হলো, ডি লক হয়ে গেল, কিন্তু রো আমার কাছে আনফ্রিজ হয়ে গেল। নেক্সট আবার আমি F4 প্রেস করলাম, কি হয়ে গেল, যেখানে শুরু করেছিলাম সেখানে। একে টেকনিক্যাল ভাষা বলা হয় সার্কুলার রেফারেন্স। এটা জাস্ট F4 এ 4 বার 4 রকম প্রেস করলে কি হবে সেটা কয়েকবার প্র্যাকটিস করলে, যদি জানা থাকে তো খুবই ভালো, না হলে কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এবার বলুন এতটা পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? যদি ডাউট না থাকে তাহলে আমি এগাবো। না কোনো ডাউট নেই, খালি ওখানে কি শিফট সমেত F4 টিপতে হবে, খালি F4 টিপতে না, হবে? শুধু F4, শুধু F4। ওকে, মানে আগে রোটাকে সিলেক্ট করে নেবো, তারপর আমরা F4 টিপবো। টোটালটা সিলেক্ট করলেন, F4, হ্যাঁ, ওকে F4, 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 ব্যাক। ওকে ওকে
এবার রিলেটিভ হয়ে গেল। একটা ডেটা সেটাকে নিতে হবে, একটা মিনিট দেন, আমার সাইটটা, আমার সাইটেই আছে ডেটাগুলো, ওখান থেকে নিয়ে। এটা একটা স্যাম্পল ফাইল যেটার নাম দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট বিলিং। যে একটা ফ্লিপকার্ট বিলিং এ কিরকম ফাইল হতে পারে সেই বেসিসে কিছু কিছু জিনিস বানানো। সাম তো আমরা সবাই জানি, সেটা নিয়ে বেশি যাচ্ছি না। সামের যেহেতু সামটার সাথে সাথে আমরা সামিফে বেশি জোর দেবো বা সাম ইফসে জোর দেবো বেশি, সেই জন্য আমি শুরু করছি আগে ইফ থেকে। বেসিক ইফ কি, ইফ কি করে কাজ করে, ইফের ফাংশন আগে আমি ভালো করে জেনে নিই, তাহলে সামিফ তো আমার কাছে সোজা। এই ফাইলটাকে ইফের ফাংশন শুরু করার আগে হচ্ছে সাম। সাম দিয়ে একটা জিনিস বোঝাই, তাহলে আমি লিখলাম ইকুয়ালস টু সাম। এই যে ইকুয়ালস টু দিয়ে শুরু করলাম, কোথাও কি লেখা আছে যে আমরা যদি ইকুয়ালস টু দিয়ে কোনো ফর্মুলা ফাংশন শুরু করতে হবে? কখনোই না। যদি কখনো নেগেটিভ ক্যালকুলেশন দরকার পড়ে, সবাই কি করে, টোটাল ক্যালকুলেশন করে আবার মাইনাস দেন ব্র্যাকেট বা প্যারেন্থেসিস যাকে বলা হয় সেটা শুরু করে ফর্মুলাটা ভিতরে দেয়। অবশ্য তখন স্মার্ট উপায় হচ্ছে ডাইরেক্ট মাইনাস থেকে ফর্মুলা লেখা। মাইনাস দিয়েও ফর্মুলা স্টার্ট করা যায়, বাট এটাতে রেজাল্ট সবসময় নেগেটিভ অ্যাপ্রোচে আসবে, নেগেটিভ ফিগার আসবে। ইকুয়ালস টু সাম শুরু করলাম, সামে কি দেখাচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 দেন ইনফাইনাইট। এবার নাম্বার 1 এর ক্ষেত্রে প্রথমে নাম্বার 1 লেখা, দেন নাম্বার 2টা আবার থার্ড ব্র্যাকেট দেওয়া। যখনই কোনো ফাংশন ফর্মুলাতে কোনো সিনট্যাক্সের পার্টে থার্ড ব্র্যাকেট ইউজ হবে, তখন ওটার মানে হচ্ছে ওটা অপশনাল। কারণ সাম একটা সংখ্যাকেও যোগ করতে পারে, সামের কোথাও লেখা নেই ও দুটো সংখ্যা যোগ করতে হবে। তাই জন্য ফার্স্ট নাম্বার 1 ইজ প্রাইমারি, ওটা তো নিতেই হবে। নাম্বার 2 দেন ইনফাইনাইট, যত খুশি সেগুলো হচ্ছে আমার কাছে অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। এবার এই যে নাম্বার 1 নাম্বার 2 লেখা জিনিসটা, এই জিনিসটা কোথার থেকে আসলো, এই জিনিসটার নাম কি আসলে? যে কোনো ফর্মুলাতে যখন ব্র্যাকেট শুরু হয় কোনো কিছু লেখা হচ্ছে, একে বলা হয় সিনট্যাক্স। বেশি বড় হয় সিনট্যাক্স। সিনট্যাক্স কি, যখন আমরা পরের টুলগুলোতে কাজ করব তখন আমাদেরকে যে সিনট্যাক্স ফাংশন অনেক বেশি আসবে, আরো বেশি ভার্স আসবে। আগে আমরা বুঝি সিনট্যাক্সের অ্যাপ্রোচটা। সিনট্যাক্স হচ্ছে এই প্রসেস অফ ওয়ার্ক। কিরকম, একদম আমাদের পাতি অফিস যদি দেখাচ্ছে, কারণ আমরা দিলি করি, প্রত্যেকের অফিসে পৌঁছানোর একটা নির্দিষ্ট ধারা থাকে। আমি এই রুট নিই, এইভাবে যাই। ধরছি আমি যাচ্ছি প্রথমে বিধাননগর স্টেশন, সরি আগরপাড়া স্টেশন, আগরপাড়া থেকে অনবোর্ড হচ্ছে ট্রেনে, এটা পৌঁছেছি বিধাননগর। এখান থেকে বাস বা অটো যেটা নিচ্ছি, নেমে নামছি ওয়েবেল মোড়, বাস পেলে নামবো গদ্দুজ ওয়াটার সাইড। এই যে প্রত্যেকটা পার্ট ডট দিয়ে দেখানো হয়েছে, এই হচ্ছে আমার ফর্মুলার কাছে সিনট্যাক্স। এই প্রথম সিনট্যাক্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই সিনট্যাক্স গুলো কি, এগুলো হচ্ছে আমাকে ডেটা আমাকে এখানে দিতেই হবে।
যদি আমি একটাও মিস করি তাহলে আমার রেজাল্ট আসবেই না কখনো, কারণ এইগুলো একটা পার্ট অফ ফর্মুলার মধ্যে পড়ে। যেরকম সামের ক্ষেত্রে নাম্বার 1, সেরকম প্রত্যেকটা ফর্মুলা কমপ্লেক্সিটি লেভেল ওয়াইজ তার সিনটেক্স আলাদা, যেটা হচ্ছে সবসময় একই, কোনো ফর্মুলার সিনটেক্স চেঞ্জ হয় না। ফর্মুলার সাথে ফর্মুলা ইউজ করতে পারে, বাট একটা ফর্মুলার নেচার সবসময় সেম থাকে, তার রিকোয়ারমেন্ট সবসময় সেম থাকে। রিকোয়ারমেন্টই হচ্ছে বাংলার সিনটেক্স। তাহলে আমাদের কি মুখ্য ছিল, ইফটাকে আগে আমাদের শিখতে হবে। যদি আমি ইকুয়ালস টু ইফ এর সিনটেক্স দেখি, ইফের সিনটেক্স কি বলছে, লজিক্যাল টেস্ট কমা ইফ ভ্যালু ট্রু, দেন ইফ ভ্যালু ফলস। এই হচ্ছে আমার স্টার্টিং লজিক। প্রথম লজিক্যাল টেস্টে কি বলছে, তোমাকে একটা লজিক দিতে হবে যেটা টেস্টের মধ্যে দিয়ে যাবে। টেস্টের রেজাল্ট শুড উইদার হতে পারে ট্রু অর হতে পারে ফলস। যদি রেজাল্ট ট্রু হয় তাহলে ট্রু এর সমকালীন আমি যা লিখেছি, যা ইনপুট দিয়েছি, সেটাই আমার আউটকাম হিসেবে আসবে। যদি ট্রু না হয় দেন আমার ফলস পজিশনে যা আমি লিখেছি কি ফলস, সেই রেজাল্টটা আসবে। তাহলে এই ফর্মুলাটা আসল কাজটা কি, আসল কাজ শুধু লজিককে টেস্ট করা। লজিক টেস্ট করার সাথে সাথে যার কাছে আউটপুট আসছে আউটপুট ওয়াইজ ও নেচারটাই করছে। যেরকম আমাদের কাছে টিভিতে চ্যানেল নাম্বার 292, মানে কারোর কাছে হয়তো এইপি আনন্দ, আবার কোনো কোম্পানির সেক্টর বা এমএসওর কাছে 3 মানে এইপি আনন্দ। তার মানে ওর কাছে 292 এভাবে কনফিগার করা আছে যে 292 ইকুয়ালস টু এপি আনন্দ। যেই মাত্র ওর সেক্টর বক্স বা সার্ভারে ম্যাচ হচ্ছে সঙ্গে সঙ্গে এপি আনন্দ আমার কাছে টেলিকাস্ট হচ্ছে। আবার কোথাও দেওয়া আছে 3, তার মানে 3 ইকুয়ালস টু ট্রু ভ্যালু আসছে, যে পার্টিকুলার হ্যাঁ এপি আনন্দের জন্যই প্রেস করেছে, আমি পাচ্ছি এপি আনন্দ আসছে। এই যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমার কাছে ভিজুয়াল, টেকনিক্যালি সব জায়গায় সেম অ্যাপ্রোচ। এবার আমরা প্র্যাকটিক্যালে যাই। এই কোয়ান্টিটিতে নাম্বার অফ কোয়ান্টিটি ধরছি এটাই টোটাল প্রাইস। এর ইনসেন্টিভে কি বলেছে, যে গ্রেটার দেন 1 লাখ, যদি 1 লাখের বেশি হয় ফাইনাল প্রাইস তো ছিনে, তো টোটাল প্রাইস তো কারণ আছে আলাদা করে। তাহলে ইনসেন্টিভে কি বলেছে, যদি গ্রেটার দেন 1 লাখ হয় তাহলে টোটাল প্রাইসে 10% হবে আমার ইনসেন্টিভ, অথবা আমার কাছে 5% হবে। তাহলে এর লজিক কি হবে, আমরা ইনপুট করব ইফ টোটাল প্রাইস গ্রেটার দেন 1 লাখ দেন ইন্টু 10% ইন্টু 5%। এই হয়ে গেল আমার কাছে ইনসেন্টিভের লজিক্যাল টেস্ট। তার মানে এই লজিকটাকে যদি আমি চেক করতে চাই, যদি আমাকে ডিবাগ করতে অর্থ হচ্ছে কোনো জিনিসকে আরো ইনডেপথ চেক করা। এক্সেলে ইনডেপথ চেক করতে গেলে কোনো পার্টিকুলার সিলেকশন ভ্যালিড সিলেকশন করে তাকে প্রেস করতে হবে F9। তাহলে এখানে কি দেখাচ্ছে, F9 ইকুয়ালস টু দেখাচ্ছে ট্রু। দ্যাটস ওয়াই ট্রু ভ্যালুতে এখানে কি ছিল, যে আমার টোটাল প্রাইস 10%, তাই জন্য 10% ক্যালকুলেট হচ্ছে। যদি আমার কাছে এটা লিখে দিতাম 9 টাকা, তাহলে সঙ্গে সঙ্গে আমার কাছে এই রেজাল্টটাই হয়ে যেত ফলস। যে মুহূর্তে ফলস আমার কাছে ফলস এটা চলে আসলো। এবার এই যে 1 লাখ নিচ্ছি, আমরা যখন ডেটা সেটে কাজ করব তখন আমরা এইভাবে 1 লাখ বা কিছু লিখবো না, কারণ আমাদের তখন ইফ হবে না, ইফের সাথে ইফস ফাংশন আসবে, ইফসের সাথে অ্যান্ড অর আসবে। যদি এরকম একটা পার্টিকুলার আমাকে কোনো লজিক দেয়, আমি জাস্ট লজিকটা কোথাও লিখে নেব, আমি এসব কোথাও লিখবো না, আমি জাস্ট এই পার্টিকুলার সিলেকশন কে
ফ্রিজ করে দেব। তাহলে এই জিনিসটাকে পরে যদি আমি হাইড করে দিই বা কালার হোয়াইট করে দিই, তাহলে আমার তো এক তো জিনিসটা স্মার্টলি হলো, আমাকে এখানে মানে ফার্স্ট টাইম যারা ইউজার তাদের মতো লিখছিও না, স্মার্টলি হলো। অথবা বারবার যদি চেঞ্জ করতে হয়, যেমন মিটিংয়ে বা বাজেট ডিসকাশনের ক্ষেত্রে যেটা হয় বারবার ভ্যালু চেঞ্জ করতে হয়, তখন আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করতে করতে যাব, রেজাল্ট প্রত্যেকবার প্রত্যেকটা কলমে চেঞ্জ হয়ে যাবে। এই হয়ে গেলে বেসিক ইফের ফাংশন। কোনো ডাউট থাকলে বলুন এটা। না ঠিক আছে, ওকে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে কোনো মনে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কিচ্ছু কমপ্লেক্স কিছু না, প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড়। তার আপনারা তো ডেলি কাজ করেন, কম বেশি এক্সেল সবাই ইউজ করেন, আপনাদের হ্যাঁ ওইটা ইউজ টু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আসছি যেটা আমাদের মেন ছিল সামিফের ক্ষেত্রে। সামিফ এর সাথে সাথে আরো একটা প্রশ্ন খুব নিউ, যেটা হচ্ছে যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদেরকে জিজ্ঞেস করে ম্যাক্সিপ ফর্মুলাটা জানেন আপনি? কেন বলছি, আমারই অফিসের একজন অপারেশনসে আছে, সেও এক্সেলে এমআইএস করে এইচআরে, তাদের এক্সেল ভার্সন হচ্ছে অনেক ওল্ড, কারণ তাদের অ্যানালিসিস লাগে না, কোম্পানি অত পয়সা খরচা করে না ওদের দেওয়া। ওদের ওখানে ম্যাক্সিপ বলে কোনো ফর্মুলা আসলে হয় না এক্সেলে, এখন এসে গেছে, পুরনো এক্সেলে কিচ্ছু ছিল না। তাকে জিজ্ঞেস করেছে আপনি ম্যাক্সিপ জানেন, সে বলেছে এরকম ফর্মুলাই তো হয় না কখনো। কেন হয়েছে, যদি কারোর কাছে পুরনো এক্সেল থাকে সে আরো ভালো বুঝতে পারবে চেক করার জন্য। আগে হতো কি, ম্যাক্স বলে একটা ফর্মুলা হতো, অফিসিয়ালি এখনো ম্যাক্সিপ বলে কোনো ফর্মুলা নেই, এখন এসে গেছে কি ম্যাক্স ইপস এসে গেছে। তো যখন পুরনো এক্সেলে যাব আপ টু 2019 পর্যন্ত সেখানে ছিল ম্যাক্স, তখন করতে হতো কি ম্যাক্সটাকে আউটারে কাজ করে ভিতরে ইফ ফাংশন, দেন সবার উপর দিয়ে ম্যাক্সকে ইউজ করতে হতো। তো এরকম একটু ক্রিটিক্যাল কোশ্চেনের সময় জিজ্ঞেস করে, কারণ আমরা একটা জায়গায় কাজ করতে করতে একই রকম কাজে হ্যাবিট হয়ে যায়। সেরকমই সাম আর সামিফটাও খুব কমন। সামিফ কি সেম হচ্ছে ইফের মতো, যখন ইফের মতো করি দেখি, বলেছে শিপিং পয়েন্ট আইবি ফাইনাল প্রাইস আমার বের করতে হবে। আইবি হচ্ছে শিপিং পয়েন্ট, এখানে আমাদের ফাইনাল প্রাইস বের করতে হবে। তাহলে আইবি তো প্রচুর আছে, আবার সরি ইউবি এলবিও এর মধ্যে আছে। কখনো যদি সিঙ্গেল আমাকে দেয়, যে একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া দিয়েছে, তখন আমরা ইউজ করবো সাম ইফ। সাম ইফের সিনট্যাক্স কি বলছে, রেঞ্জ। রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে আমার কাছে যেটা ম্যাচিং ক্রাইটেরিয়া আছে, এটা তো আমার কাছে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা কোথায় সবচেয়ে বেশি ভাবে আছে, মানে কোথায় গিয়ে আমি এটাকে ম্যাচ করাবো, এবং যেখানে ম্যাচ করাবো সেখানেই যেন আলটিমেট ডেটাটা থাকে, যে ডেটাটাকে আমরা সামেশন করতে চাইছি। এরকম ফাইল এরকম দিতে পারে, বা প্র্যাকটিসে তো আসবে অবশ্যই, যে আমাকে এখানে দিয়ে দিয়েছে রেঞ্জ, কিন্তু এই অ্যামাউন্টটা এখানে নেই, করেছি আরেকটা শিটে শুধু শিপিং পয়েন্ট অ্যামাউন্ট দিয়েছে, সেখানে আবার এসব নেই, কনফিউজ করার জন্য বেসিক্যালি। তো রেঞ্জ সেখানেই হবে যেখানে আমার ফাইনাল প্রাইস থাকবে, বা ফাইনাল যেখানে সামেশন ভ্যালুটা থাকবে। আর রেঞ্জ হচ্ছে যে জিনিসটা প্রচুর লিস্ট অর্ডারে থাকবে। তো রেঞ্জ হচ্ছে আমার টোটাল সিলেকশন করে নিলাম। সবসময় আমরা ফ্রিজ করে নেব যে কোনো কাজের ক্ষেত্রে, কমা ক্রাইটেরিয়া আমার কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমার আইবি, এখানে ফ্রিজ করছি না কারণ এখানে রাইট সাইডে কপি করার কোনো দরকার পড়বে না আমার। হয়ে গেল, এই হয়ে গেল ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে গেল। তাহলে সাম রেঞ্জ কি, সাম রেঞ্জ আমার চেয়েছে টোটাল প্রাইস বা ফাইনাল প্রাইস, হয়তো হোয়াট এভার ছিল, টোটাল প্রাইস দিয়ে দেখছি, টোটাল প্রাইস প্লিজ, ফাইনাল প্রাইস ছিল। যদি ফাইনাল প্রাইসও হয় তাহলে এটা হবে আমার কাছে আই। তাহলে এই C5 এর 50 এগুলো কি জিনিস দেখাচ্ছে, এই C5 ডিনোট করছে টোটাল রেঞ্জকে জিরো ভ্যালুতে, 0 0 0 ভ্যালুতে। 0 0 ভ্যালু কেন দেখাচ্ছে, এই যে আইবি এগুলো আলটিমেটলি
হচ্ছে 01 আমাদের সিস্টেমে চলে বাইনারি ফরম্যাট, সেই জন্য 01 দেখাচ্ছে। কখনো কখনো নাম দিয়ে দেখায়, কিন্তু এটা অন্য ফরম্যাটে ডেটা ছিল বলে সেই জন্য 01 দেখাচ্ছে, আদার্স কিছু না। সেম জিনিসটাকে যদি আমরা কপি পেস্ট করি, আমার কাছে চলে আসলো আইবি ইউবি এলবির সামেশন। এটাতে একটা গেল। এ কি স্যার বলেছে? এটা তো হ্যাঁ একটা বোঝান। হ্যাঁ বোঝাচ্ছি। সামিপ রেঞ্জ কি, রেঞ্জ নিলাম। একদমই হেডার টু হেডার নিতে পারি, মানে সি টু সি বা টোটাল সিলেকশন এভাবে নিতে পারি। স্মার্ট হচ্ছে টোটালটাই নেওয়া, যেভাবে প্রথমে নিয়েছিলাম F4, বা এখানে F4 দিচ্ছি না এই মুহূর্তে, এটা ম্যাকে তো এখানে শর্টকাটগুলো কাজ করে না সব। এটা হয়ে গেল আমার টোটাল সিলেকশন। দেন এটাতে রেঞ্জ গেল। ক্রাইটেরিয়াটা আমার কি, রেঞ্জের সাথে সাথে আছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে আমার রেঞ্জ ক্রাইটেরিয়া আছে তার সমান সমান যেখানে লিস্টের রেজাল্ট মানে লাইন বাই আছে, মানে এইটা ইকুয়ালস টু এটাই হতে হবে, সেই জন্য এটা আমার রেঞ্জ। রেঞ্জের মধ্যে এটা ক্রাইটেরিয়া। দেন হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ কি, আমার কাছে ফাইনাল প্রাইস। ফাইনাল প্রাইস চলে আসলো। এবার ডিকোড করে দেখি F9। যেহেতু আমি তখন হেডার টু হেডার নিয়েছিলাম 0 দেখাচ্ছিল, যখন এখন যে স্পেসিফিক নিয়েছি আমার কি দেখাচ্ছে, আইবি ইউবি আইবি এবি ইত্যাদি দেখাচ্ছে। এটার সাথে কি ম্যাচ হয়েছে, ইউবি। এবার দেখো এটা কি বোঝা গেল না, আমি আরেকবার দেখাবো। একবার দেখেন এই আপনার যে এল ইউবিটা যেখান থেকে নিলেন ওটা স্যার একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে। ওই ইউবিটা এল ঠিক আছে। সিক্সটিনটা এল সিক্সটিনটা হ্যাঁ L16 আপনি এখান থেকে ইউবি থেকে চুজ করলেন। কারণ আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে এটা, লেখাই আছে ক্রাইটেরিয়াটা চুজ করতে হ্যাঁ বলেছে। মানে হ্যাঁ হ্যাঁ টোটাল আপনার একটা রো এর মধ্যে একসাথে 10 জন লোক দাঁড়িয়ে আছে। 10 জনের মধ্যে 5 জনের টাইটেল হচ্ছে ধরে নি সরকার। তাহলে বলছে কি, এই 10 জনের মধ্যে থেকে সরকারকে বাঁচতে হবে। তাহলে 10 জন হচ্ছে আমার এই টোটাল সি সেকশনটা, মানে সি কলামে 10 জন দাঁড়িয়ে আছে। হ্যাঁ সরকার টাইটেলটাকে বাঁচতে হবে, সরকার দিয়ে ফিল্টার করতে হবে, ইউবির জায়গাটা হচ্ছে সরকারের জায়গা। হ্যাঁ এই হয়ে গেল ক্রাইটেরিয়াটা হলো আমার। ক্রাইটেরিয়া হলো। দেন কি হ্যাঁ বলেছে, এদের স্যালারিটা যোগ করতে হবে। স্যালারিটা তাদের কোথায় দেওয়া আছে, আমার টোটাল ফাইনাল প্রাইস প্রাইসের ফাইনাল লিস্টে, প্রাইস। ফাইনাল প্রাইসে আছে। দেন হয়ে গেল, আমার কাছে ফাইনাল প্রাইস চলে আসলো। হ্যাঁ তারপর এন্টার মারতে হবে। এন্টার এন্টার, যে কোনো এখনকার এক্সেলে লাস্টে ব্র্যাকেটও দিতে হয় না, ডাইরেক্ট এন্টার করলে নিয়ে নেয়। আগেকার দিনে পুরো প্যাকেট ক্লোজ করে এন্টার করতে হতো। হ্যাঁ হ্যাঁ এবার এ তো গেলে একটা ক্রাইটেরিয়া, মানে একটা কন্ডিশন। যদি কন্ডিশনটা একটু বাড়ালো, বাড়ালো কি, আমাকে বললো প্রোডাক্ট কোড দিয়ে দিয়েছে। এই যে প্রোডাক্ট কোড আছে আমার কাছে, প্রোডাক্ট কোড হ্যাঁ দিয়েছে, বলেছে প্রোডাক্ট কোড 25। তাহলে আবার ফিল্টার করার জন্য ফিল্টারের শর্টকাটের যে কন্ট্রোল শিফট এল, আর যদি উপরে হেডার থাকে তাহলে যা সিলেক্ট করে রো সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল হচ্ছে ফিল্টার। ফিল্টারে কি বললে 25। তাহলে 25 কটা আছে আমার কাছে, একটাই কিন্তু অফিসিয়ালি আছে, হ্যাঁ 25। কারণ 125 আর 25 পুরো আলাদা। এবার কি বলেছে, 25-এর এলবি আমাকে বের করতে হবে। আমি চালাকি করে কি করলাম, এইটা 25 আছে এখন দেখানোর জন্য আমি দুটোকে 25 করে দিলাম। তাহলে টোটাল কটা 25 হলো, 025, তিনটে। তাহলে তিনটে। কি হবে, এলবি মধ্যে 25, তিনটে আছে, তিনটে যোগ করতে হবে। আরো দুটো 25 করলাম কি আইবিতে, কারণ আইবিতে আমার ক্যালকুলেট হবে না। না আমাকে আর তো একটা এলবি 25 বলছে। এলবি 25 বলেছে। তাহলে একবার চেক করার জন্য কি করি, আমি শুধু 025 নিচ্ছি। 025 এর ফাইনাল প্রাইস কত আমার, 837908। এইটা হচ্ছে টোটাল। কিন্তু এর মধ্যে যদি আমি শুধু এলবি কে চুজ করি, তখন আমার কত হচ্ছে 5,80,000। তাহলে আলটিমেট রেজাল্ট কত আসার কথা, 5,80,000ই আসার কথা। হ্যাঁ তুলে দিই।
তাহলে দুটো আমার কাছে ক্রাইটেরিয়া আছে। তাহলে সাম ইফের ক্ষেত্রে, সাম ইফসের ক্ষেত্রে একটু ফর্মুলাটা রোটেট হয়ে যায়। রোটেট হয়ে কি বলছে, সাম রেঞ্জ প্রথমে চাইছে, তখন চাইছিল রেঞ্জ, এখন আগে চাইছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ চাইছে, সাম রেঞ্জ কি হবে, সেই ফাইনাল প্রাইস হ্যাঁ হয়ে গেল। এরপরে কি বলেছে, ক্রাইটেরিয়া ওয়ান। এখানে ক্রাইটেরিয়া ওয়ান মানে আগে ক্রাইটেরিয়া চুজ করতে বলছে, তাহলে আগে ক্রাইটেরিয়া চুজ করলাম। দেন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, না আমি ভুল করে বলছি, সাম রেঞ্জ আই ইস টু আই, মানে আই এরটা নিলাম। হ্যাঁ, এবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, আগে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেকশন করতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ আছে হচ্ছে আমার বিতে, টোটাল বিটাকে সিলেকশন করলাম, কমা। প্রথম ক্রাইটেরিয়া কি আছে আমার কাছে, প্রোডাক্ট কোড নিলাম। তাহলে এখনো পর্যন্ত কি কি নিলাম, সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া। হ্যাঁ এরপরে কি বলেছে, ক্রাইটেরিয়া রেঞ্জ টু। ক্রাইটেরিয়া রেঞ্জ টু কি আমার কাছে, শপিং, শপিং। কমা। দেন বাকি ক্রাইটেরিয়া কি আছে, বা এই ক্রাইটেরিয়াটা কি পড়ছে, ক্রাইটেরিয়া টু, ক্রাইটেরিয়া টু পড়ছে এলবি। তাহলে কি কি লাগলো, সাম রেঞ্জ হয়ে গেল, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান তার এগেনস্টে হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ টু তার এগেনস্টে ক্রাইটেরিয়া টু। প্রেস এন্টার। কত হলো, 5,80,353 টাকা। তাহলে আমার এখানে একের বেশি আমার কাছে এখানে লজিক ইউজ হলো, যখনই একের বেশি ইউজ হবে তখনই আমার কাছে ইউজ করতে হবে সাম ইফস। অনেকে করে দেখি ভুলগুলো, যে একবার সাম ইফ লিখছে দিয়ে না আবার সাম ইফ লিখছে। তাহলে এটা ডিফারেন্স কি হলো সুইফটদা, সাম ইফ আর ইফস এর? সাম ইফ আর ইফস আমি বলছি, সাম ইফ হচ্ছে only for one condition, মানে ধরুন ওই এক্সেল শিট থেকে বের করতে বললো অনলি ফর এই টাইটেল যারা আছে তাদের শুধু টাইটেল গুলো বের করুন, তাহলে সাম ইফ লাগাবো। সাম ইফ হ্যাঁ, যখনই বেসিক প্যাকেজ বের করো, আরো 2-3টা কন্ডিশন দিয়ে দিল, সেখানে ইফস অ্যাড হবে, তখন আমার কাছে ইফস। ইফস ইংলিশে আমরা কি এস যোগ করি কেন, প্লুরাল ফর্ম ফাংশনের জন্য, সেইভাবেই তৈরি হচ্ছে এখানে, যে মোর দ্যান ওয়ান মানে গ্রেটার দ্যান ওয়ান যাই থাকুক, যত কন্ডিশনই থাকুক, আমরা ইউজ করবো সাম ইফস। এইটা শুধু সাম ইফস এর জন্য অ্যাপ্লিকেবল নেই, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে এভারেজ ইফ, এভারেজ ইফস এর জন্য, ম্যাক্স ইফ এবং ম্যাক্স ইফস এর জন্য। ম্যাক্স মিনটা আমি পরে দেখাবো, ওটা একটু অন্যরকম ভাবে আছে। মেনলি অ্যাভারেজ আর সাম একই মডেলে কাজ করে। সাম ইফ মানে অ্যাভারেজ, সাম ইফস একইভাবেই কাজ করে, শুধু একটা কন্ডিশন নিতে পারে ইফ, আর একের বেশি যত কন্ডিশন হোক সেটা সাম ইফস নিতে পারে। ক্লিয়ার হলো? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আপাতত যেহেতু বেসিক ক্লাস আমি এতটাই রাখছি, কারণ এর থেকে যত আমি প্রোডাক্ট সাম প্রোডাক্টে চলে যাবে সেগুলো অন্যরকম ভাবে চলে যাবে। সামে এতটাই থাকবে, এরপরে আমরা ম্যাক্সের দিকে যাব, দেন আমরা লুকআপ ফর্মুলা যাব। লুকআপ থেকে যখন আমরা আস্তে আস্তে লুকআপ সব শেষ হয়ে যাবে, ফিল্টারিং, অ্যাডভান্স ফিল্টারিং হবে, তখন আমরা আবার সাবটোটাল, অ্যাগ্রিগেট ফাংশন, যেটা মডার্ন সাবটোটালের ফাংশন, সেইগুলোতে আমরা আস্তে আস্তে যাব। ওকে, আপনার দুজনের তাহলে পুরো ক্লিয়ার আছে? কোনো অসুবিধা থাকলে আমি ফাইলটা আপনাদের, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। শেয়ার করছি, এই যে মনে করুন এই আমার কাছে তো আমার লগইন আইডি দুজনের কাছেই আছে, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে দেখুন তো। এবার মনে হবে, এবার এসেছে, আচ্ছা এই রোকা একাডেমিতে আমি ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা হচ্ছে কারণ হচ্ছে আপনার এখানে টু মেনি রিডাইরেক্ট হচ্ছে। এক হচ্ছে ফাইলের ক্যাশে ক্লিয়ার করুন, আপনাকে আমি দেখাচ্ছি একবার, এই উইন্ডোজে থাকুন, একটা ইনকগনিটো মোড খুলুন, যে কোনো ইনকগনিটো মোড। যখন একটা ব্রাউজারে প্রচুর কুকিজ হয়ে যায় তখন সাইটের সিকিউরিটির জন্য অটোমেটিক্যালি ঘুরিয়ে দেওয়া হয় সাইটটাকে। এবার লিখুন রোকাডেমি, এবার চলে আসবে, আপনি লগ ইন করুন আমার সামনে।
আচ্ছা কোহিনুর আন্ডারস্কোর ওটা দিয়েছেন না 2026? সেটাই তো এখন তো শিওর মনে নেই, সেটা আমি না রিসেট মেরে দেবো যদি আপনার অসুবিধা হয়। দেখুন না হলে আমি আমারটা এখনই মনে আছে। রিসেট দিয়ে দিচ্ছি। না, আমি আশা করি হয়ে যাবে। আমার ওই আপনি ক্লিয়ার করুন, ক্লিয়ার এক জায়গায় লগ ইন করে আছেন একটা সাইটে, সেই জন্য ক্লিয়ার করুন। দেখুন লেখা আছে ক্লিক হিয়ার টু ক্লিয়ার সেশন। দেখুন ওখানে যেতে হবে না, আপনি আগে যেখানে ছিলেন সেখানে যান। হ্যাঁ এবার পাসওয়ার্ডটা দিন। হুম, হ্যাঁ এই যে ঢুকে গেলাম। হ্যাঁ এবার ইয়েতে চলে যান, হেডারে চলে যান আপনি। মেন্স যে কোনো হেডার একাডেমিতে ক্লিক করুন, সেখানে যান। হুম, যেহেতু আপনি ব্যাক ফাইল থেকে ঢুকেছেন সেই জন্য এরকম হচ্ছে। এটা বাবার এই রিলোড এই জায়গার অপশনটা বারবার এই চলে আসে একটা যখন লগ ইন কুকিজটা করছি। ক্লিয়ার করতে হবে না, পুরো ব্রাউজারের যে হিস্ট্রি ক্লিয়ার করতে হবে। কিন্তু আমি তো আপ ইনকগনিটোতে খুলেছি, তাও ক্লিয়ার করতে হবে। ইনকগনিটো খুললে আপনার তো ব্রাউজারে স্টোর করে আছে সমস্ত ফাইল। আপনি একবার আচ্ছা, অন্য অন্য জায়গার খুলুন, অন্য মাইক্রোসফট এজে গিয়ে খুলুন। এজে খুলুন, এই যে এটা যেমন আছে তেমন থাক, এজে যান। মজিলাই খুলি, মজিলাই। যে কোনো মোজিলা অপেরা যেখানে আছে খুলুন। শুধু রোকামেডেমি ডট স্টোরে যান, আপনি কোনো ইয়েতে যাবেন না, লিঙ্কে যাবেন না, ডাইরেক্ট স্টোরে যান শুধু মেন হোম পেজে। আপনি অন্য কোনো সাইটে ঢুকে গেছেন। এটা না, না না, আমি বলছি আর ও সি এ ডিইএমআই, না ডাইরেক্ট অ্যাড্রেসে গিয়ে লিখুন হ্যাঁ আরো সি এ ডিইএমআই, ডবল এ হয়ে গেছে, একটা এ সরিয়ে দিন, আর সি এর পর ই হবে, ও আচ্ছা। ডট স্টোর লিখুন। শো করছে না কেন রে ভাবছি সেটা। না 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 না, একটা ভুল লিখছেন। আর ও সি এ ডিইএমআই, এবার ঠিক আছে মনে হয়। ডি লিখুন, ডি লিখুন, নেটটা ডি। পর্যন্ত ডিস্টার্ব করছে আজকে আমার। হ্যাঁ হ্যাঁ, রোকা, সিটা হবে না, হ্যাঁ হ্যাঁ। রোকা ডেমি। হুম, লগ ইনে যান। দেখুন ইউজার নেমটা মানে সরে গেল আপনার টাইপ করার পরে। না আচ্ছা আচ্ছা, হুম, ঠিক সরে আছে যাচ্ছে কেন? দিন। সে ব্রাউজারে কিছু ইস্যু হচ্ছে আপনার, ঠিক আছে দিয়ে দেখুন একবার, সাইন ইন করে দেখুন। হাইড হয়ে যাচ্ছে কিছু একটা ব্রাউজারে গিয়ে। আপনার হ্যাঁ গুলো সেটা তো বুঝতে পারছি না। আপ টু ডেট তো ফাইলগুলো সবগুলো, মানে ব্রাউজার হ্যাঁ টাউজার সব গুলো। আপ টু ডেট। ঠিক আছে আপনি সাইন ইন করে দেখুন না। হ্যাঁ ক্লিয়ার এখানে করে দিন একবার, ক্লিয়ার সেভ করে নিন, ওই পাসওয়ার্ডটা সেভ অপশনে সেভ করে নেবেন। হুম, ওই যে সেশন লিমিট একটি ইয়ে হয়ে গেছে আপনার, এতবার করেছেন তো সেই জন্য। ধরুন আপনি এখান থেকে একবার আপনার ইউজারটাকে রিসেট দিতে হবে, অতবার ইয়ে করলে ফোন তো নিয়ে নেবে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য।
দেখুন তো হচ্ছে নাকি। ওই পাসওয়ার্ডই তো? হ্যাঁ, পাসওয়ার্ড একই। হুম হয়ে গেছে। নাসক পুরোটা আসেনি। ঘুরছে। নেটটা কোথাও একটা ইস্যু হচ্ছে, ইদার পিং লস হচ্ছে নেটের। এই তো আবার ডাইরেক্ট ইস্যু। নেটেরই সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আমি বলি আপনাকে, আমি ঢুকলাম তো, আপনি দাদা হ্যাঁ, দেখিয়ে দিন না আমি সবচেয়ে দেখিয়ে best। দিচ্ছি আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ারটা বন্ধ করি। দেন একটা মিনিট আমি দিচ্ছি। হুম, স্ক্রিনটা ভিজিবল হচ্ছে না? দেখতে পাচ্ছি। মানে পাসওয়ার্ডটার জন্য কি ছিল? কোহিনুর_2026। আমি একদম ফার্স্ট থেকেই দেখেন আর বুঝতে পারবেন না। এখানে গেলেন লগ ইন, হুম পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জও করে নিতে পারেন। হুম পাসওয়ার্ড তো ক্যাপস ইনকারেক্ট লক, বলছে। ক্যাপস লক অন আছে। ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে? কি ও সব স্মলে কিন্তু, হ্যাঁ ও সব স্মলে? হ্যাঁ হ্যাঁ সব স্মলে। এই লগ ইন করলেন, হুম এই দেখুন আপনি কখনো কোর্সে যেতে, এটা নতুন এনরোল হয়েছে, ফার্স্টে আপনাকে যেতে হবে ইওর কোর্সে। এটা আপনার পুরনো কোর্স চলছিল মনে হয় সম্ভবত। আর এগুলো রিমুভ করে দিই, তাহলে নতুন তাহলে পেয়ে যাবো একদম। ওটা আমি রিমুভ তাহলে করে বন্ধ। দিচ্ছি। হুম তাহলে এটা এটা গন্ডগোল এটা হবে না। এটা আপনার পুরনো কোর্স ছিল, দাঁড়ান। হ্যাঁ এইটা আপনার নতুন কোর্স। আচ্ছা, রিফ্রেশ হয়ে গেছে তো? হ্যাঁ, রিফ্রেশ দেখুন, এখন এক্সপায়ার দেখাচ্ছে কেন? অলরেডি লাইফটা টাইম শেষ হয়ে গেছে তাই জন্য। হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ, এইটা সরে যাবে, এখানে এসে যাবে রেকর্ডিং আর ফাইলটা। এই ফাইলের নাম হচ্ছে পিডিএফটা চলে আসবে, আজকে এটা পিডিএফ। দেখিয়ে নেব। পিডিএফ সব চলে আসবে। হুম ইউজুয়ালি কি থাকে, এই যে ভিডিও ফাইলটা, এবার আমারটা লগ ইন করে দেখাচ্ছি, এটা হুম মেইনটা, তাহলে আমি এর নিচে থাকবে আপনার পিডিএফ, আর এখানটা দেখুন এক্সেল টেক্সেলের ফাইল দিয়ে দেখাবে পিডিএফ। পিডিএফ ডাউনলোড না করতে হলে ডাইরেক্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আর ডাউনলোড করতে গেলে ডাইরেক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক টু ডাউনলোড হয়ে যাবে। ফাইলের নিচে প্রতিটা ভিডিওর নিচে থাকবে। আচ্ছা, এই ভিডিও লিঙ্কটা কি ফর লাইফ টাইম থাকবে না 1 বছর থাকবে? আপনার লাইফটা যদি পুরো কোর্স আপনি করেন তাহলে লাইফ টাইম আপনার হ্যাঁ, থাকবে। এটা কোনো লিমিটেশন নেই, 1 বছর, 3 মাস, 3 বছর, কিছু নেই, লাইফ টাইম থাকবে। ওকে ওকে। ঠিক পুরো আছে কোর্স দাদা, বলতে তাহলে কোনটা বলছেন দাদা? কোনটা বলুন? মানে পুরো কোর্স মানে বলতে মানে? যদি আপনি পুরো যে কোর্সটা আপনার 3 মাসের তো কোর্স, এটা তো স্পেশাল আলাদা ব্যাচ চলছে, তো অনেক আচ্ছা হয় আচ্ছা। না, অনেক ইউজার মাঝখানে চলে যায়, ও তাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের হয় কি হ্যাঁ অটোমেটিক তাদের সিস্টেম লক হয়ে যায় এখান থেকে। আর যারা বুঝতে পুরো পেরেছি। করছে তাদেরটাতে সার্টিফিকেট হওয়ার সাথে সাথে আলটিমেট অ্যাক্সেস এসে যায় তার কাছে, সে যতবার খুশি লগ ইন করে দেখতে পারে সেটাকে।
আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই ওটা হচ্ছে পিডিএফটা থাকলো যেটা ওই মানে এটা, আর হচ্ছে ওপরে এক্সেল শিটটা থাকবে। এক্সেল শিটটা কি মানে কোশ্চেন আনসার এগুলো কি থাকে? এই যে ফাইলটা আমি করলাম, এই ফাইলটা আচ্ছা, আপনাকে দেওয়া প্র্যাকটিস করা। এবার একটু যখন কাল পরশু দিনে ক্লাসটা হবে তখন একটা প্র্যাকটিস ফাইলও দেবো। এই ফাইলটাতে আপনি প্র্যাকটিস করতে হবে, যে ফাইলটা এটাও লেখাতে ফ্লিপকার্ট বিলিং বলেই থাকবে ফাইলটাতে। আর এমনি আপাতত এই মানে আজকের জন্য কোনো টেস্ট নেই আপাতত, তাই তো? কোনো কিছু আপাতত submit করতে হবে টেস্ট দিচ্ছি না, টেস্ট একটা দুটো একটা ক্লাস হোক তাহলে টেস্ট দিয়ে দেবো। টেস্ট আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দিতে পারি, কিন্তু আমি একটা দুটো ক্লাস হওয়ার পরে দেওয়াটা না? বেটার। হ্যাঁ, সেটাই বেটার হবে, সেটাই বেটার হবে, দুটো হয়ে যাক। দুটো হয়ে যায়, আমি দেবেন কুইজ ওয়ান যখন এখানে দেখাচ্ছে ওখানে কুইজ ওয়ান চলে আসবে। হুম 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 আর এই পিডিএফটা আপনারা পাবেন, হুম। এই পিডিএফটা একটু জুম করলে এবং যেরকম যেরকম লেখা হয়েছে সেটা আপনি যদি দেখতে কারো ইচ্ছা হয় তা সে দেখতে পারে স্ক্রল করে। হুম হুম। আপনি একটা অনলাইন বোর্ড আছে না, ব্ল্যাকবোর্ড, অনলাইন ব্ল্যাকবোর্ড পাওয়া যায়, ওরকম কিছু করে নেবেন, তাহলে ওটাতে কি বলুন তো, লেখাটা ভালো উঠবে আপনার। হ্যাঁ, যাতে অসুবিধা হয় কি, যেটা আমি আগে ইউজ করতাম ডাউনলোডেবল হয় না, ওই দিস ইজ হিউজ কস্ট লাগে, ওর এত প্রাইস। ক্যানভাতে আপনি ক্যানভাতে হোয়াইট বোর্ড ইউজ করুন, ওটাতেই হবে। এটাতে ইউজ করছি, এটা আপনাদের একটা জুম করতে হবে ব্যাপারটা, এটা তো আনলিমিটেড, সেই জন্য আগে আমি করতাম বিভিন্ন রকম, তাতে হয় কি, এক তো হয় ওগুলো অত স্মুথ না, আর হয় ডাউনলোড করা যায় না, অনেক স্টুডেন্ট বলে ডাউনলোড করতে দেখতে চাই, সেইটাই। এবার আমাদের একটা ফান্ডিং লিমিটেশন আছে, বুঝতেই পারছেন, আমরা 30-40 হাজার টাকা কোর্স বিক্রি করতে হলে অনেক টাকা আসলো, সেখানে প্রচুর আইটিতে দিতে পারলাম। এবার সবই আমার যা বানানো, সবই ওয়েবসাইট বানানো আমারই বানানো সবকিছু, তো ওই চলছে যতটা আমিও পারছি, যেখান থেকে যতটা জোগাড় টোগাড় করে। না না, ঠিক আছে ঠিক আছে। ওকে দাদা, তাহলে গুড নাইট আজকের জন্য। হ্যাঁ, গুড নাইট, পরশুদিন আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড করে দিচ্ছি, আপনি যখন খুশি আবার রিভিশন করে নিতে পারবেন, কালকে ঠিক, দিচ্ছে। ওকে দাদা, গুড নাইট। ওকে, গুড নাইট।